গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল জন্মাষ্টমী। সকালবেলায় স্নান টান করে চলে এসেছি, ভেবেছি সকাল সকাল পুজোটা করে নেব, কারণ জন্মাষ্টমী গতকাল থেকেই পড়ে গেছে। গতকাল দুপুরের পর থেকে পড়েছে, 2:30টার পর থেকে, আর আজকে 12:30টার পর ছেড়ে যাবে। তাই সকাল সকাল উঠেই তোড়জোড় করছি যাতে খুব সকাল সকাল পুজোটা সেরে নিতে পারি। কিন্তু সকালবেলায় উঠেই যা দেখলাম, এই দেখুন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়, আবার একটুখানি শিলাবৃষ্টিও হলো। পটপাট পটপাট পুরো আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম প্রথমে যে এই আওয়াজটা কিসের, পরে সামনে এসে দেখলাম এখানে শিল পড়ছে। ভাবলাম যা, ফুলগুলো না নষ্ট হয়ে যায়। স্নান করে নেমে এসে দেখছি চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। একবার মনে হলো আমি কি তাড়াতাড়ি উঠে পড়েছি, তারপরে ঘড়িতে দেখলাম না, সকালবেলা এখন 7টা মতো বাজে, তো তখন তো বেশ ভালো মতোই আলো ফুটে যায়। তো যাই হোক, পরে বুঝতে পারলাম প্রচণ্ড মেঘ, আর তার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই, কীরকম একটা অন্ধকার হয়ে আছে। আর পুজোর দিনে দেখবেন ঘরময় অন্ধকার থাকলে ভালো লাগে না। আর এইদিকেও বাইরেটা বাপরে, পুরো একদম মনে হচ্ছে যেন জাস্ট সন্ধে হচ্ছে। জানি না কখন বৃষ্টি থামবে, ফুল টুল কখন গিয়ে তুলবো। আর বৃষ্টি থামলে তবেই তো যেতে পারবো, নইলে এত ঝড় দিচ্ছে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে। তাই ভাবলাম বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। সকালে যে ঠাকুরের ফুলগুলো তুলি, মানে বাসি ফুল, সেগুলো আগে সরিয়ে দিই। তারপরে ভাবছি একটু আমাদের সামনের বারান্দাটায় গিয়ে দাঁড়াবো। এইরকম সকালবেলায় কখনো ঝড় বৃষ্টি দেখিনি। আর কীরকম একটা অদ্ভুত ব্যাপার দেখুন, যেদিন কৃষ্ণ ঠাকুরের জন্মদিন ছিল সেদিনও কীরকম পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঠিক সেই ক্ষণটাই মনে পড়ছে যেন। আর ওই রকমই ঘুটঘুটে হয়ে আছে চারিদিকে, আর কি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। বাইরে এসে একটু দাঁড়িয়েই ছিলাম জানেন, বেশ ভালো লাগছিল দাঁড়াতে। বাপ রে, মেঘের গর্জন দেখেছেন? ভয়ই পেয়ে গেছিলাম এক মুহূর্তের জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ঝড় বৃষ্টি দেখছিলাম, কিন্তু হঠাৎ করে এমন মাঝে মধ্যে এক একটা বাজ পড়ে না, ভীষণ ভয় লাগে। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম সেই ছোটোবেলায় আমরা পুরাণের গল্পে পড়েছিলাম, মনে আছে কৃষ্ণের গল্প? কৃষ্ণের জন্মের পর যখন বাসুদেব মাথায় করে, মানে একটা ঝুড়ির মধ্যে করে মাথায় করে নিয়ে যাচ্ছিল ছোট্ট কৃষ্ণকে, আর সেই নদীর মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় করে একদম, আর যাতে বৃষ্টিতে না ভেজে সেই সময় বাসুকি সাপ এসে আড়াল করেছিল। ঠিক সেই দৃশ্যটাই আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ছিল। ছোটোবেলায় আমি প্রচুর রূপকথার গল্প আর এরকম পুরাণের গল্প পড়তাম। সেই চটি চটি বইগুলো হতো, যেগুলো কথায় রামায়ণ, কথায় মহাভারত, কৃষ্ণের কথা এরকম থাকতো। সেইগুলো ট্রেন থেকে বাবা কিনে কিনে এনে দিত, আর আমি প্রচুর পড়েছি সাথে। আর অনেক রূপকথার বই আমার ভীষণ ভালো লাগে জানেন, এখনও অবধি রূপকথার বই পড়তে। যাই হোক, চলুন এবারে ভেতরে চলে এসেছি, কাজ শুরু করব। বাইরে দাঁড়িয়ে থাকলে আর চলবে না। বাইরে দাঁড়িয়ে অলরেডি অনেকটা সময় নষ্ট করে দিয়েছি। আসলে এত সুন্দর লাগছিল বাইরে দাঁড়িয়ে থাকতে, সেই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু ঝড় বৃষ্টি। কিন্তু সময় তো তার নিয়মে বয়ে যাবেই। দেখুন এইদিকে বেলা তো গড়িয়ে যাচ্ছে, 12:30 অবধিই আছে অষ্টমী। তাই ভাবলাম না, তাড়াতাড়ি কাজ সারি। আর এখানে সকালবেলা উঠেই আমি মোছামুছি শুরু করেছি। তার কারণ হচ্ছে গতকালই আমি সব করে রেখেছিলাম, কিন্তু তবুও আর একবার করছি। কাল রাত্রে না আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম আসছিল। আর গোলক গুবলু ওরা লেট করে শুয়েছে, ওরা খাওয়া দাওয়া করে তারপরে ওরা শুয়েছে। তো সেই জন্যই ভাবলাম ওরা কোথায় কি রেখেছে তার নেই ঠিক, একবার আমি আমার মানে কি বলবো, তাসাল্লির জন্য একবার ভালো করে মুছে নিই। মানে এটা আমার মনের শান্তি আর কি, যে কোথাও কিছু যদি বাই চান্স ছোঁয়াছুঁই হয়ে যায়, সেই জন্য ভোগ বানাবো তো।
এখনও প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম ফুলটা তুলে নেব, কিন্তু বৃষ্টিটা এখনও একটুও কমেনি। তাই ভাবলাম ভোগটাই বানাতে শুরু করি। একদিকে ভোগটা হতে থাকবে, ওইদিকে পুজোর জোগাড়গুলো করব। তার মধ্যে যদি বৃষ্টিটা একটু কমে, সেই ফাঁকে ছট করে ফুলটা তুলে নিয়ে আসবো। জানি না ফুলগুলোর কি অবস্থা। সকালবেলা ওরকম চড়বড় করে একবার ওই শিলাবৃষ্টি হলো, তাতে ফুলগুলো না নষ্ট হয়ে যায়। ভিজে তো যাবেই, ফুলগুলো ভিজে গেলে বিশেষ করে এই গাঁদা ফুলগুলো না পুরো স্পঞ্জের মতো জল ধরে রাখে, ঝেড়ে ঝেড়ে জল ফেলতে হয়। আর ওই অবস্থায় যদি ঠাকুরের কাছে ফুলগুলো দিই, ঠাকুরের সিংহাসনটা পুরো জলে ভর্তি হয়ে যায়। মানে যেই কাপড়টা আমি পেতে রাখি ঠাকুরের সিংহাসনে, সেটা পুরো ভিজে যায়। আজ সকালে উঠে আমি চাও খাইনি। ভেবেছিলাম সকাল সকালে উঠে পুজোটা করে নেব, তারপরে আরাম করে চা খাবো। তো সেই জন্যই চা না খেয়েই সব কাজ সারতে শুরু করেছি। আর এখানে দেখুন, এখন আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি। পায়েস বলতে ওই যে আমি সিমুইয়ের পায়েস বানাই সেটাই। আর এবারে না আমি সেই একদম ফাইন যে সিমুইটা পাওয়া যায় সেটাই করছি। এটা বেশ ভালো লাগে খেতে। মোটা মোটা সিমুইটা জানেন এখন আর ভালো লাগে না। তাই এইখানে ভেজে নিলাম সিমুইটা একটু ঘিয়ের মধ্যে, খুব ভালো লাগে ঘিয়ের মধ্যে ভাজলে। আর যে হাফ অ্যান্ড হাফ দিই, মানে আমি হোল মিল্ক দিয়ে করি না, হাফ অ্যান্ড হাফ দিয়ে করি, তাতে খুব ভালো টেস্ট হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, মানে গাঢ় হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর একটুখানি গুঁড়ও দেবো এর মধ্যে। তো এখানে হতে থাক। আর এইদিকে দেখুন, আমি যে আরেকটু দুধ বসিয়েছিলাম ছানা করব বলে, সেটাকেও লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। একদম অল্প করে করব ছানা। চলুন, ছানাটা তো হয়ে গেছে আর এইদিকে পায়েসটাও হচ্ছে। সেই ফাঁকে আমি তাড়াতাড়ি ছুটেছি, কারণ জানলা দিয়ে দেখছিলাম কখন বৃষ্টিটা একটু কমবে। এই মনে হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে। এই ফাঁকে চলুন সাজি ভরে ফুলটা তুলে নিই। একেবারে যে থেমেছে তা নয়, টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু কমে তোছে, সেই জন্যই ভাবলাম তুলে নিই। আর এখানে এবারে দেখুন তুলসী গাছ হয়েছে, তাই তুলসী তো দেবই, মানে তুলসী পাতা তো দেবই। সেই জন্য দেখে দেখে ছোট ছোট তুলসী পাতাগুলো তুলছি। আসলে গাছগুলো এখনও খুব ছোট তো, তাই এক হাতে ধরে থাকতে হচ্ছে যাতে পাতার সাথে পুরো গাছটাও না উঠে চলে আসে। শুধু তুলসী কেন, আমি জানেন এখানে দূর্বাও লাগিয়েছিলাম, কিন্তু দূর্বার কিছুতেই বীজ বেরোয়নি। আমার এক বন্ধু লাগিয়েছে, তার কিন্তু হয়েছে, তার কাছ থেকেই বীজ এনেছি, কিন্তু দূর্বা কিছুতেই হচ্ছে না। কারোর কাছে যদি এখানে যারা থাকেন দূর্বার যদি কিছু শিকড় থাকে আমাকে প্লিজ দেবেন, পরের বছর আমি লাগাবো। বলে ওই শিকড়টাই লাগিয়ে দিলে নাকি ওখান থেকে আবার বেরিয়ে যায়। অনেক চেষ্টা করেছি। বেলপাতা এগুলো তো লাগেই বলুন, কিন্তু বেল গাছ এখানে আর কোথায় লাগাবো, বেল গাছ হবেও না। আবার অনেকে বলে নাকি বাড়ির ভেতরে টবেও রাখা যায়। আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে বেল গাছ বাড়ির ভেতর রাখাটা ভালো কি ভালো নয়। আমি একবার শুনেছিলাম ভালো নয়, তাই আমি আর সেই রিস্ক নিইনি, কারণ এগুলো না খুব লাগে পুজোর সময়, আর সব সময় পাওয়াও যায় না, তাই একটু নিজের কাছে থাকলে সুবিধে হয়। এইদিকে দেখছি নয়নতারাগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ ওই যে শিলাবৃষ্টিটা হলো, নরম ফুলগুলো তো, সেই জন্য আবার ঝুপঝুপ করে বৃষ্টিটা নামছে। চলুন তাড়াতাড়ি ভেতরে যাই। সবার মুখে বলতে শুনেছি জন্মাষ্টমীর দিন বৃষ্টি হলে নাকি খুব ভালো হয়। আমি তো কোনোদিনও জন্মাষ্টমীর দিন বৃষ্টি পাই না, কিন্তু আজকে পেয়েছি, কি ভালো লাগছে তার জন্য। আর শুধু বৃষ্টিই না, সাথে প্রচণ্ড মেঘের গর্জন আর ঝড়। আমার ভীষণ ভালো লাগছে। এই যে সকাল থেকেই আপনাদের বলছিলাম, দাঁড়ান পুজোটার আগে না সকাল সকাল ঘরের মধ্যে একটা ধূপ জ্বালিয়ে দিই। যেদিন ঝড় বৃষ্টি হয় না, ঘরটার মধ্যে একটা কীরকম গুমোট গুমোট লাগে, একটা কীরকম গন্ধও হয়ে যায় সোঁদা সোঁদা। তাই ভাবলাম একটা ধূপ জ্বালিয়ে দিলে সকালবেলা খুব সুন্দর লাগে, ফুরফুরে লাগে বেশ। যতক্ষণে ফুল তুলছিলাম পায়েসটাও এখানে রেডি হয়ে গেছে, মানে গাঢ় হয়ে গেছে। আর সিমুইগুলো তো একদম ফাইন সিমুই ছিল, তাই ওগুলো সেদ্ধ হতে বেশি টাইমই লাগে না। আর গুড়টাও এখানে আমি গুঁড়ো করে রেখে গেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আর গুড়টা দেবার আগে কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন, যাতে মানে গুড় দিয়ে ফোটাবেন না, যাতে ফেটে না যায়। আর এখানে পায়েসও রেডি, ছানাও রেডি, মোটামুটি যা যা ভোগের দরকার সেগুলো রেডি হয়ে গেছে। আর মিষ্টি তো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। হ্যাপি জন্মাষ্টমী টু অল। কেমন কাটলো সবার জন্মাষ্টমী? সবাই তো আগে আগে করে নিয়েছেন, আমাদের একটু পরে। আমাদের কালকে দুপুর থেকে পড়েছে, 2:30-এর পর থেকে। ভেবেছিলাম আমি কালকেই করে নেব, কিন্তু মা বললো একটা সূর্য ইয়েটা থাকতে থাকতে করিস, মানে কি জানি না ওটা কি বললো মা অ্যাকচুয়ালি। তো সেই জন্য আজকে করছি। আর গতকাল মানে আর একটা কারণে করিনি, সেটা হচ্ছে একটা আমার শরীর খারাপ ছিল, প্রচণ্ড মাথা ব্যথা, সারা দিন আমি শুয়েছিলাম মাথা ব্যথায়, এত মাথা ব্যথা করছিল। আর তারপর হচ্ছে 2:30 অবধি আমাকে উপোস থাকতে হতো। সেই জন্য আমি ভাবলাম যে কালকে থাক, আজকেই করব শনিবার,
তো সেই জন্য সকাল থেকে তোড়জোড় করছি। তো আপনাদের কেমন গেল জন্মাষ্টমী আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক বন্ধু কমেন্ট করেছেন যে দিদি তুমি কিছু আয়োজন করছো না। করেছি, এবারে অল্পর মধ্যে, খুব ব্যস্ততা চলছে প্রচণ্ড, মানে সময়ই পাচ্ছি না আমি। তারপরেও আমি মিষ্টি বানিয়েছি, আপনাদের দেখালাম, মতিচুর লাড্ডু বানিয়েছি লাড্ডু গোপালের জন্য। তো আর ভেবেছিলাম কিছু মিষ্টি বানাবো, কিন্তু এই মুহূর্তে আর সম্ভব হয়নি। কালকে ভেবেছিলাম বানাবো, কিন্তু কালকে শরীরটা খারাপ ছিল বলে আর বানাতে পারিনি। তো যেটুকু হয়েছে মানে সরঞ্জাম আমি আয়োজন করতে পেরেছি সেইটুকু দিয়েই করব। আজকে সকালে পায়েস করলাম, ছানা আছে, বাটার দেবো, মিছরি দেবো, তো এইসব দিয়েই আজকে ঠাকুরকে ভোগ দেবো। তো চলুন, ফুল তুলে এনেছি কোনো মতে, তাড়াহুড়ো করে, একটু বৃষ্টিটা থেমেছে ফুলটা তুলে এনেছি। বাইরে এবারে কালো হয়ে আছে, অন্ধকার, রাত্রি না দিন বোঝা যাচ্ছে না, মানে সন্ধে না দিন বোঝা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে আছে। মানে বৃষ্টিটা থেমেছে, আমি ঝটপট ফুলগুলো তুলে এনেছি। তারপরেও আবার দেখছি বৃষ্টি নেমে গেছে, কোনো মতে তাড়াতাড়ি তুলে আনলাম। আবার সকালবেলা একটু শিলাবৃষ্টিও হয়েছে, তার জন্য জানেন নয়নতারাগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছে, নয়নতারা ফুলগুলো। তো সেই জন্য নয়নতারাগুলো সব খুব একটা ভালো তুলতে পারলাম না। তো যাই হোক, ফুলগুলো পুরো জলে ভিজে গেছিলো, সেগুলোকে ঝেড়ে ঝেড়ে নিয়ে এলাম, পুরো জলে ভর্তি। তারপরে তুলে যেগুলো রেখেছি, তারপরে দেখছি বৃষ্টি নেমে গেছে, সেগুলো আবার ভিজে যাচ্ছে। তো যাই হোক, সেজন্য তাড়াতাড়ি করে কোনো মতে করলাম। তো চলুন এবারে ধীরে সুস্থে পুজোটা সারি। প্রতি বছরই দেখেছেন আমি কৃষ্ণ ঠাকুরকে যেখানে বসাই সেই জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাই। আসলে আমার কাছে কৃষ্ণ ঠাকুর হলেও অ্যাকচুয়ালি তো গোপালের, মানে কৃষ্ণের জন্ম, মানে কৃষ্ণর একদিনেরই বাচ্চা বলতে পারেন, একদমই ছোট্ট বাচ্চা। তাই আমার মনে হয় তাকে যদি ফুলের ওপর বসানো যায় তাহলে তার অনেক বেশি আরাম লাগবে, ভালো লাগবে। তাই আমি এরকম বাগানের যখন ফুল থাকে আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো যায়, তাই আমি সেই ফুল দিয়েই সাজাই। তো এইখানে যেরকম সেই থালার ওপর সাজাই, তবে এবারে না আরেকটু অন্যরকম কিছু করব। তো এই দেখুন, আমার তো আর গোপাল নেই, আমার ছোট্ট কৃষ্ণ। আজকে তো কৃষ্ণের মানে একদিনের বাচ্চাই বলতে পারেন, কারণ গতকাল রাত্রেই তো কৃষ্ণের জন্ম হয়ে গেছে। চলুন এবার কৃষ্ণ ঠাকুরের এখানে বসার জায়গাটা ভালো করে সাজিয়ে নিই। তবে তার আগে এখানে এই কৃষ্ণকে একটু স্নান করালে ভালো হয়, কিন্তু আমার যেহেতু ডোকরার, জানি না ডোকরার ওপর জল ফেললে ডোকরাটা ঠিক থাকবে কি না, তাই আমি একটা এরকম ভিজে কাপড় দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিই। আমি যখন শান্তিনিকেতনে থাকতাম, মানে ওখানে পড়াশুনো করতাম আশ্রমে, তো ওখানে যে সব প্রোগ্রামগুলো হতো, ওখানে যে আমরা সাজাতাম, সেখানে অনেক বেশি আড়ম্বর করে কিছু সাজাতাম না। আমরা ফুল পাতা এইসব দিয়ে সাজাতাম, বা আমাদের নিজেদের হাতে গড়া কিছু জিনিস থাকতো, যেমন উত্তরীয় বা কিছু কুশন কাভারের মতো কিছু বানাতাম, সেগুলো দিয়ে দেয়ালের মধ্যে আটকে তার ওপরে ফুল পাতা দিয়ে সাজাতাম। তো সেইটাই আমার মাথার মধ্যে থাকে যে প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে সাজালে হয়তো অনেক বেশি প্রাণবন্ত লাগে। তাই আমার বাগানের ফুল তুলে এনেই আমি এরকম সাজানোর চেষ্টা করি। চাইলে এটার একটা ব্যাকড্রপ বানাতে পারি, কিন্তু আর বানাই না, মনে হয় একটু ফুল দিয়েই সাজাই। আর ওই যে বললাম, কৃষ্ণ ঠাকুর আজকে তো একদিনের বাচ্চা, তাকে ফুলের ওপর রাখলে তার অনেক বেশি আরাম লাগবে। আর এখানে দেখুন, আমি এবারে না একরকম, মানে একই কালারের ফুল দিয়ে নয়, একটুখানি মানে অন্য কালারের, একটা হলুদ একটা অরেঞ্জ, এইভাবে আমি সাজিয়েছি। তাতে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তো তাতে অনেকটা ফুল মনে হচ্ছে। আর এবারে জানেন গাছে ফুল হয়েছেও অনেক ফুল তুলিনি, অল্প ফুলেই কাজ হয়ে গেছে। আর এখানে একটা ফুলের মালাও গাঁথবো। প্রতিবারই আমি একটা করে অপরাজিতার গাছ লাগাই, কিন্তু এইবারে আর লাগাইনি অপরাজিতার গাছ। তাই ভাবছি লাগালেই ভালো হতো। একটা নীল অপরাজিতা দিয়ে ঠাকুরের মালার একটা পেন্ডেন্ট বানাই, তাতে বেশ ভালো লাগে। এই যে বলছিলাম একটু আগে যে এবারে একটু অন্য রকম কিছুভাবে সাজাবো, তো ভাবলাম এরকম হলুদ, গোলাপি, সাদা এইসব দিয়ে সাজাচ্ছি, তার মধ্যে যদি এরকম সবুজ রঙের পাতা দিয়ে একটু ধারে ধারে, তাতে দেখতে দেখুন আরও সুন্দর লাগছে। আসলে সবুজ আর হলুদের কম্বিনেশনটা তো এমনিই ভীষণ সুন্দর আর ব্রাইট লাগে না। ঠাকুরকে যেখানে বসাবো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঠাকুরকেও বসিয়ে দিলাম। এখন দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না ফুলের ওপর নাচছে। তো যাই হোক, এখন চলুন, একটা শুধু মালার অভাব, মালাটাও এখানে ঝটপট গেঁথে নিই। ওই আর কি, ছোট্ট ছোট্ট যেই গাঁদা ফুলগুলো আছে সেগুলো দিয়েই মালা গাঁথবো।
অন্যান্যবার কি করি, ওই যে নয়নতারা ফুলগুলো দিয়ে মালাটা গাঁথি আর পেন্ডেন্টটা বানাই অপরাজিতা দিয়ে। তো এবারে তো আর সেটা হয়নি, কারণ নয়নতারাগুলোও একটু একটু খারাপ হয়ে গেছে, তাই ছোট্ট ছোট্ট এই যে গাঁদাগুলো ছিল এগুলো দিয়েই গাচ্ছি। তাও এটা না বড় হবে, কারণ কৃষ্ণ ঠাকুরের দেখছেন তো মূর্তিটা খুবই ছোট। তবুও দেখুন একটা ছোট্ট মালা গাঁথলাম, বেশ ভালো লাগছে না? যাই হোক, দেখি মালাটা পরিয়ে মালাটার ভারে না আবার পড়ে যায়। মালাটা পরানোর পর ঠাকুর পুরো ঢেকে গেছে একদম। দাঁড়ান, এখানে পেখমটা পরিয়ে দিই। যতক্ষণ না এই ময়ূরের পেখমটা লাগাই মাথায়, ততক্ষণ যেন মনে হয় না এই মূর্তিটার ভেতরে প্রাণ এসছে। আর এখন দেখুন কি ভালো লাগছে। আজ কৃষ্ণ জন্মাষ্টমী, তাই এখানে সুন্দর করে তো কৃষ্ণ ঠাকুরের জায়গাটা সাজালাম, আর এই সিংহাসনটাকেও খুব সুন্দর করে সাজাবো। লক্ষ্মী পুজোর সময় তাই করি, যেহেতু নিত্য পুজো যেটা থাকে সেটা তো করি, সেই জন্য সিংহাসনটাকেও তখন খুব সুন্দর করে সাজিয়ে দিই। আর এখানে ঠাকুরের জন্য ভোগ এবার সাজিয়ে নিচ্ছি। যেই লাড্ডুগুলো বানিয়েছিলাম, সেদিন থেকে ভাবছিলাম কবে জন্মাষ্টমী আসবে আর আমি সুন্দর করে সাজিয়ে লাড্ডুগুলো ঠাকুরকে দেব। তো যাই হোক, এখানে যা যা ভোগ রেডি করেছিলাম সব নিয়ে দেখুন চলে এসেছি। একদম বাটিতে ভরে ঠান্ডা হতে দিয়েছিলাম, গরম অবস্থায় দিই না, একটু ঠান্ডা হয়ে যায় তারপরে দিই। এখানে ছানাটাও করেছি, আর এই যে মাখন, ঠাকুরের সব থেকে প্রিয় যেই দুটো জিনিস, সেটা হচ্ছে এই মাখন আর লাড্ডু। এখন ভোগের থালা পুরো রেডি দেখুন। তবে এখানে 4 রকমের ভোগ হয়েছে, আর 1 রকমের কিছু দেব। তো তার আগে আমি যে তুলসী পাতাগুলো এনেছিলাম, সেই তুলসী পাতাগুলো এখানে ভোগের ওপর দিয়ে দিচ্ছি। এই প্রথমবার জন্মাষ্টমীতে আমি এরকম তুলসী পাতা দিতে পারছি। কোনো বাড়ি থাকে না, কিন্তু তুলসী গাছ এবছর আমার ঘরে হয়েছে, তাই তুলসী পাতা দিলাম। চলুন এবার নিত্য পুজোটাও সারবো। তার জন্য দেখুন প্লেটে এখানে আমি যে লাড্ডুগুলো বানিয়েছিলাম লাড্ডুগুলো নিয়েছি। আর তুলসী পাতা আর বেশি তুলিনি, যেহেতু গাছটা খুব ছোট, তাই এত তুলসী পাতা তুলে নিলে না গাছটা যদি নষ্ট হয়ে যায়, তাই আমি যেটুকু আর জন্মাষ্টমীর পুজোর জন্য লাগবে সেইটুকুই তুলেছি। সমস্ত রেডি হয়ে গেছে। এবারে নিত্য পুজোটা সারা হলেই আমি জন্মাষ্টমীর পুজোতে বসবো। আর এখানে দেখুন আমি অল্প একটুখানি ড্রাই ফ্রুটস দিচ্ছি। ওই যে বললাম 4 রকমের ভোগ হয়েছে, এখানে মাখন আর ছানা, পায়েস আর লাড্ডু মিলিয়ে 4 রকম, তাই এখানে একটু ড্রাই ফ্রুটস দিলাম। ঠাকুরের ভোগ যেখানটায় দিই সেখানটা খুব ভালো করে মুছে নিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই জায়গাটাতে আমি এরকম ম্যাট পাতি কয়েকটা, তার উপরে ঠাকুরকে ভোগ দিই। ঠাকুরের যতই ভোগ বানাই না কেন, ফল প্রসাদ তো অবশ্যই দিতে হবে, তাই এখানে আমি 5 রকম গোটা ফল প্রসাদে দিলাম। আর ফল সাধারণত কেটে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সেটাই বেশি ভালো লাগে। কিন্তু বাড়িতে যেহেতু আমরা 3 জন, আর পাড়া প্রতিবেশী মিলেও যে খুব বেশি ফল লাগে তা নয়, তাই এখানে আমি ফলগুলো কাটি না, দরকার হলে একটা একটা করে গোটা গোটা সবাইকে দিয়ে দিই। তাতে ভালো হয়, ফলটা নষ্টও হয় না। অনেকবার ভেবেছি আগে কেটে দিতাম, কিন্তু ফলটা না একদম কালো কালো হয়ে যেত, ওইটা দিতেও খুব খারাপ লাগতো। সেই জন্য এখন গোটা ফলই দিই, তাতে দিতেও সুবিধা হয় আমার। চলুন, যা যা পুজোর সরঞ্জাম লাগবে সব আমি এখানে নিয়ে বসে গেছি। আর রেডি করে একেবারে বসলে বেশি আর উঠতে হয় না। সত্যি কথা বলতে কি, যেদিন বাড়িতে পুজো হয় সেদিন আমার সত্যি খুব ভালো লাগে, মনটাও এত ভালো হয়ে যায়। এরকম পুজো থাকলে কত রকম ব্যস্ততা থাকে, আর আমাদের মনটা দেখবেন একটা ভালো কাজে ব্যস্ত থাকে, যার জন্য মনটা ভীষণ ভালো থাকে। আর এরকম পুজোর আয়োজন করতেও আমার ভীষণ ভালো লাগে। আর এর আগে তো দেখেছেনই, লক্ষ্মী পুজোর আগে আমি কত সুন্দর সাজাই ঘরটাকে, যতটুকু পারি আমার কাছে সরঞ্জাম থাকে সেই দিয়েই সাজাই। আর সেই থেকেই আমার আনন্দটা শুরু হয়, যখন থেকে আমি সাজাই একদম পুজোর দিন অবধি। তো ভীষণ ভালো লাগে। ওই জন্য পুজো আর্চা থাকলে দেখবেন ঘরের পরিবেশটাই একদম যেন অন্যরকম হয়ে যায়।
অনেক দিন আগে কমেন্টে পড়েছিলাম, একজন বন্ধু আমাকে লিখেছিলেন যে আমি দুটো প্রদীপ কেন জ্বালাই। আগে একটাই জ্বালাতাম, দুটো এনেছিলাম, ভেবেছিলাম আমাদের ডোরের সামনে ওখানটায় জ্বালিয়ে রাখবো। ডোরের সামনে মানে ঢোকার রাস্তাটাই একটা জ্বললে ওখানে বলে যা নেগেটিভিটি বাইরে থেকে আসে সেটা কেটে যায়, কিন্তু ওই জায়গাটাই নয়, একটু ন্যারো জায়গাটা, ওই জন্য আমার একটু ভয় লাগছিল রাখতে প্রদীপটা। সেই জন্য আমি দুটো প্রদীপই এখানে রাখি, মানে একটা একটু নিচে রাখি একটা প্রদীপ, একটা প্রদীপ ওপরে রাখি। তাহলে কি হয়, পুরো সিংহাসনটা আলো হয়ে থাকে। ব্যাস এটাই কারণ, আর অন্য কোনো কারণ নেই। চলুন, পুজো শেষ হলো। সকাল থেকে এত তোড়জোড় আয়োজন সবের পর এখন সুন্দরভাবে শান্তি করে পুজোটা করতে পেরে মনটা খুব ভালো লাগছে। আর অনেকক্ষণ ধরেই করেছি, কিন্তু আপনাদের সাথে সবটা শেয়ার করিনি। যতটুকু মনে হয়েছে ততটুকুই করেছি, মানে যতটুকু পেরেছি আর কি। সবটা তো করা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। চলুন এখন পুরো ঘরে এরকম একটু তাপ দিয়ে দিই। সকাল থেকে জল ছাড়া কিছু খাওয়াই হয়নি, এখন প্রায় 10টা মতো বাজে। চলুন এবার একটু 1 কাপ চা খাই। সকাল থেকে ওই তোড়জোড়ে লেগেছিলাম, মনের মধ্যে তো একটা ছিলই যে 12:30টায় ছেড়ে যাবে অষ্টমী, তাই তাড়াহুড়ো করছিলাম। তার মধ্যে তো দেখলেনি কিছুটা সময় আবার নষ্টও করেছি দাঁড়িয়ে, ওই আর কি, ঝড় বৃষ্টি দেখছিলাম। ওদের জন্য একটুখানি ব্রেকফাস্টও বানাতে হবে। গোলক তো বেরোবে, গোলকের আজ ইন্ডিয়া ফেস্টে যাওয়া আছে, 15ই আগস্টের সেলিব্রেশন আছে আজকে স্যাটারডে, তো সেই জন্য ওখানেই যাবে। তো তার জন্য একটু খাবার দাবার কিছু বানিয়ে দিতে হবে, তাই ভেবেছিলাম সকাল সকাল পুজোটা হয়ে গেলে তারপরে ওদের সব খাবারের জোগাড় করব। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকের মতো বাই বাই।